আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকী। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেখক সাংবাদিক আলী আহমেদ মাবরুর। জনাব মাবরুর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। তো মাবরুর, আমরা জাতীয় একটা ইস্যু দিয়ে শুরু করতে চাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই সাথে তারেক রহমান এবং জুবাইদুর রহমানের খালাসের রায় প্রকাশ হয়েছে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাতের পর ইসিতে চলছে নির্বাচনী তৎপরতা। এগুলোই মোটামুটি বড় আকারের খবর। তা বাদে এর বাইরেও আমরা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা করতে চাই। তো শুরুতেই মির্জা ফখরুল ইসলামের এই ফেব্রুয়ারিতেই নির্বাচনের এই দাবিকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে বিএনপি তো নির্বাচনের ব্যাপারে ডেসপারেট। বিএনপি অনেকদিন ধরেই নির্বাচনের কথা বলে আসছে এবং লন্ডনে যে প্রোগ্রামটা হয়েছে তারেক জিয়ার সাথে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেখানেও তাদের একটা আন্ডারস্ট্যান্ডিংটা এরকম হয়েছে যে যদি প্রধান উপদেষ্টা তাদেরকে না করেননি, তিনি বলেছেন যে কতগুলো ইফ আছে আর কি, যদি আছে, যদি সকল প্রস্তুতি ঠিক মতো সম্পন্ন করা যায় তাহলে ফেব্রুয়ারিতে হতে কোনো আপত্তি নেই। অন্য যে বাংলাদেশে এই মুহূর্তে যারা প্রধান দল, বিশেষ করে আমি যদি জামাতের কথা বলি, জামাত তো তাতে কোনো আপত্তি দেয়নি। কোয়েশ্চেনটা হচ্ছে যে বর্তমানে আপনারা জানেন যে ঐকমত্য কমিশনের প্রতিদিনই এগুলো নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন বিষয়ে। বেশিরভাগ বিষয়ে কিন্তু সমঝোতাটা করা কঠিন হয়ে যাচ্ছে এবং একই বিষয়ে একাধিক বেশ কয়েকদিন আলোচনা চলছে। এমনও হয়েছে যে একটি আলোচনা চলতে চলতে মোটামুটি একটা শেষ দিকে গিয়েছে, পরের দিন আবার নতুন করে মনে হচ্ছে শুরু হচ্ছে। আপনি জানেন যে গতকাল জরুরি অবস্থা থেকে শুরু করে বেশ কিছু বিষয়, প্রধান বিচারপতি সহ কয়েকটা বিষয় ঐকমত্য হয়েছে, আবার অনেক বিষয় আছে ঐকমত্য হয়নি। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়েও কিছু আলাপ আলোচনা চলছে। কমিশন একটা প্রস্তাব দিয়েছিল, পরে সেটা বিভিন্ন কারণে আলোচনায় আসেনি, পরে তারা এটা উইথড্র করেছে। বিএনপি আবার নতুন করে একটা প্রস্তাব দিয়েছে। তো এরকম কিছু আলাপ আলোচনা চলছে। তার ব্যাপার বিএনপির প্রস্তাবের ব্যাপারে আবার জামাত খুব একটা গ্রিন সিগন্যাল দেয়নি। এই তো প্রথম কথা হচ্ছে যে আসলে কে যে কি চাচ্ছে এবং সে আলোকে তার অ্যাকশনটা ওই আলোকে হচ্ছে কিনা, এটাও একটা প্রশ্ন। ধরেন ঐকমত্য কমিশনে যদি ঐকমত্য হতে দেরি হয় তাহলে আসলে কি হবে? আপনি সবসময় যদি ফেব্রুয়ারির কথা বলেন তাতে অসুবিধা নেই, কিন্তু সেই জন্য তো আপনাকেও সে পথে যেতে হবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে আমি বলবো যে সেই ধরনের ঐকমত্য বা কনসেনসাস এখনো আমরা সেভাবে দেখছি না অনেক বিষয়ে, ভাইটাল বিষয়ে। ২ নম্বর বিষয় হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন। এই যে ব্যাপারটা, বিশেষ করে যদি আমি ভিকটিমদের পক্ষ থেকে বলি, বিচার, সংস্কার এবং নির্বাচন এবং এনসিপিও এটার ব্যাপারে খুবই তৎপর। এই জায়গাটাও কিন্তু বড় দল, বিশেষ করে বিএনপির আগ্রহটা ওই রকম নয়। তো এটা আমি মনে করি যে এটা একটা অনিশ্চয়তা তৈরি করবে। কারণ হচ্ছে যে বিচার না হলে আসলে মিনিমাম দু একটা দৃশ্যমান বিচার না হলে এই জনগণকে মোবিলাইজ করা বা ভিকটিমের সংখ্যা তো আসলে অনেক। আমি গত পরশু ২টো প্রোগ্রামে গেলাম ভিকটিমদের। সেখানে ভিকটিমরা কিন্তু খুবই শক্তভাবে তারা বলছেন রাজনৈতিক দলগুলোকে যে আপনারা আমাদের সাথে বেইমানি করবেন না। আমাদের সংখ্যা কিন্তু কম না। তারাই বলছেন যে আমাদের সংখ্যা প্রায় ১৪০০ এবং প্রায় ৩০-৩৫ হাজার মানুষ হচ্ছে আহত। এমন কোনো জেলা নেই যেখানে শহীদ নাই, এমন কোনো জেলা নেই যেখানে আহত নাই। সুতরাং আমরাও যদি একটা ফোরাম হই এবং আমরা যদি সচিবালয় বা কোনো জায়গায় গিয়ে আমরা যদি বিক্ষোভ করি, সেটা কিন্তু আপনাদের জন্য খুব কঠিন হবে। তো তারা এটা একদম প্রচ্ছন্ন হুমকি। কিন্তু তার দ্বারা যেটা তারা মিন করছেন সেটা হলো যে তারাও কিন্তু একটা ধৈর্য ধরে আছেন। কিন্তু ১ বছর হয়ে আসলো জুলাই বিপ্লবের বা অন্তর্বর্তী সরকার গঠনের পর, এখনো পর্যন্ত কিন্তু স্পেসিফিক কোনো হত্যারই বিচার হয়নি। সুতরাং এই বিচার যদি আপনি না করেন তাহলে এই এই বিশাল সংখ্যক ভিকটিম সহ যে জনশক্তিগুলো আছে তাদেরকে কনভিন্স রাখা বা তাদেরকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া কঠিন হবে। এরপরে ধরেন আরো কিছু জটিলতা তো আছে, যেমন এনসিপি একটা প্রতীক চেয়েছে, শাপলা। সেইটা নিয়ে নির্বাচন কমিশন মোটামুটি একটা নেগেটিভ একটা বার্তা দিয়েছে, কিন্তু এনসিপি তা মানতে চাইছে না। শুধু তাই না, এনসিপির শীর্ষ একজন নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি ওপেনলি বলেছেন যে তারা নির্বাচনের আগে এই নির্বাচন কমিশন তারা চান না, তারা এটা পদত্যাগ চান। এবং নির্বাচন কমিশনার যে নিয়োগ দেওয়া হয়েছে এবারও, সেটাও মোটামুটি আগের যে চিরায়ত যে প্রথা ওইটার মতো করে দেওয়া হয়েছে। তারা চাচ্ছেন যে না, তারা এই বর্তমান যেটা নাসিরুদ্দিন সাহেবের যে নির্বাচন কমিশন নেতৃত্বে, এটাকে তারা বিলুপ্তি চান এবং পরবর্তীতে নির্বাচন কমিশনারের
নিয়োগের ক্ষেত্রে তারা নতুন একটা তারা আইন চাচ্ছেন বা সিস্টেম চাচ্ছেন, এবং সেটা ট্রান্সপারেন্সি চাচ্ছেন, যাতে করে পরবর্তী নির্বাচন কমিশনার গুলো ভালো হয়। এখন যখন এনসিপি যদি আবার এই স্ট্যান্ড নেয়, বা তার সঙ্গে যদি আরো দুই একটা দল বিভিন্ন কারণে হতে পারে, এনসিপি এরই মধ্যে আবার সংবিধান পুনর্লিখনের ব্যাপারে তাদের একটা তো এই দাবি এই জানিয়েছে। জায়গাগুলোতে যদি ধরেন আরো দু চারটা দলও যদি একমত হয়ে যায়, তাহলে কিন্তু আবার এটা একটা ভিন্ন ডাইমেনশন তৈরি করবে। সুতরাং বিএনপি খুবই সিনসিয়ার এবং খুবই সিরিয়াসলি তারা চাচ্ছে, এটা আজকের গল্প না, তারা অনেকদিন ধরেই চাচ্ছে, প্রথম থেকেই চাচ্ছে, এবং তারা মনে করছেন বা তাদের দাবি হচ্ছে যে যত অব্যবস্থাপনা, যত অপকর্ম, যত ধরনের আইন শৃঙ্খলা অবনতি, যত ধরনের সমস্যা হচ্ছে, সবগুলো সমাধানে একটাই, সেটা হচ্ছে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট। আর পলিটিক্যাল গভর্নমেন্ট নিয়ে আসার জন্য একটা নির্বাচন লাগবে। কিন্তু আমাদের যে অভিজ্ঞতা, মানে এই ক্ষেত্রে অন্যদের যে বক্তব্য বা দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে যে আমরা আসলে মানে এতবার আমরা হোঁচট খেয়েছি এবং এতবার আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, এই কারণে দেশের একটা বড় সংখ্যক মানুষ চায় যে তারা গুণগত সংস্কার, এবং যেই যেই বিশেষ করে যেই আহ, জায়গাগুলো থেকে নির্বাচনকে ম্যানিপুলেট করা যায়, সেই জায়গাগুলোতে সংস্কার না করলে আসলে একটা ভালো মানের নির্বাচন হবে এটা বলা যাবে না। সবচেয়ে বড় কথা হলো যে আমরা সবাই বলছি, মিডিয়া বলেন, প্রশাসন বলেন, যে এখন আওয়ামী লীগের সহায়ক শক্তি বা দোসর যাই বলি, লেসপেন্সার যাই যে ভাষায় বলি, তারাই মোটামুটি বড় ভাইটাল পোস্টগুলোতে এখনো বসে আছে। তো তাই যদি হয়, বা এখন যেভাবে আমরা দেখছি যে পুলিশের বা আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিকভাবে সবকিছুর উপরে নিয়ন্ত্রণ সেভাবে নাই, তাই যদি হয়, তাহলে কোন দিক দিয়ে আসলে আমরা বলবো যে নির্বাচনের জন্য একটা সুইটেবল একটা পরিবেশ তৈরি হয়েছে, এরকম তো আসলে বলা যাচ্ছে না। সুতরাং বিএনপি চাচ্ছে ঠিক আছে, কিন্তু বাস্তবতা সেদিকে যাবে কিনা, এরপরে যেই ইস্যুগুলো প্রতিদিনই মানে একমত হচ্ছে, সেই ইস্যুগুলো তো বাস্তবায়ন করতে হবে। এগুলো কে বাস্তবায়ন করবে? অর্থাৎ ঐকমত্য কমিশনের প্রোগ্রামে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আপনার ঐকমত্য হচ্ছে, সেগুলো বাস্তবায়ন যদি নির্বাচনের আগে কিছু করবার ব্যাপার থাকে, মানে শিডিউল ঘোষণার আগে, সেটা করতেও তো একটা প্রসিডিউরের ব্যাপার আছে। এখানে বিএনপির এই যে ফেব্রুয়ারি মুখী তীব্র তাড়াহুড়া, সেই সাথে আপনি জানেন যে নতুন করে যে সংকট আবির্ভূত হয়েছে, যে আমরা জানি যে বিএনপির যে হত্যাকাণ্ড এখন বিএনপি ডিনাই করছে বিভিন্নভাবে, যে এটা তারা কোনো একটা চক্রান্ত হচ্ছে বা এটা কারো একটা চক্রান্তের ফসল, এই দিকে বিএনপি এই জিনিসটাকে নিয়ে যাচ্ছে। আসলে দেশেও তো আমরা যেটা দেখতে পাচ্ছি, চাঁদাবাজি বা বাকি যে সমস্যাগুলো, বিএনপি কেন্দ্রিক সন্ত্রাসের যে অভিযোগগুলো আছে, সেগুলো দেশব্যাপী কিন্তু প্রচুর পরিমাণে ঘটেই চলেছে এবং এগুলোর কোনো নিয়ন্ত্রণ নেই। বরং কেন্দ্রীয় নেতারা এখন জিনিসটা অন্যদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার কেন্দ্রে, বিশেষ করে তারেক রহমান থেকে শুরু করে কেন্দ্রীয় সব নেতাই এখন বলছেন তাদেরকে চক্রান্তের শিকার তারা। আসলে তাদের দলীয় চাঁদাবাজদের বা দলীয় মাস্তানদের আধিপত্যকে তারা কোনোভাবেই নিয়ন্ত্রণ না করে, অথবা তাদের নিয়ন্ত্রণে নেই এই বিষয়গুলো, এখন তারা অন্যদের উপর চাপাতে চেষ্টা করেছেন, এবং যার ফল যা হয়েছে আজকে আপনি জানেন যে সারা দেশে অলরেডি বিএনপি সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে তারাই মিছিল নিয়ে নেমেছে এবং চিহ্নিত চাঁদাবাজরা তাতে নেতৃত্ব দিচ্ছেন। এরকম ঘটনা আমরা দেখেছি। বিশেষ করে এই যে নৃশংস হত্যাকাণ্ড হলো, এই হত্যাকাণ্ডকে নিয়ে এ ধরনের রাজনীতি করার মাধ্যমে পারস্পরিক যে দ্বন্দ্ব, বিশেষ করে জামায়াতে ইসলামের সাথে তাদের দ্বন্দ্বটা আরও প্রকট হয়েছে। এবং আপনি দেখেছেন যে তারা সেই আওয়ামী আমলে যে স্লোগানগুলো আমরা দেখেছি, একটা শিবির ধরে ধরে জবাই কর, বা শাহবাগ থেকে যে মানবতা বিরোধী অপরাধের নামে যে নিষ্ঠুরতাগুলো ছিল, সেই এজেন্ডাগুলো আবার ফিরিয়ে আনছে বিএনপির মাধ্যমে। আসলে সবকিছু মিলে আপনার কাছে কি মনে হচ্ছে, দেশ কি আবার একটা সংকটের দিকে নিমজ্জিত হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে যে ঘটনাটা ঘটেছে এটা বর্বর, এটা পৈশাচিক, এবং এটা আসলে একবারের বেশি ভিডিও দেখাটা খুব কঠিন, এটা সহ্য করা খুব কঠিন। এরকম একটি ঘটনার ব্যাপারে এটা নিয়ে রাজনীতি হওয়াটা মোটেই কাঙ্ক্ষিত ছিল না। যেটা প্রয়োজন ছিল সেটা হলো কোনো দিকে না তাকিয়ে অপরাধীকে ধরা এবং তার ইমিডিয়েট একটা শাস্তির ব্যবস্থা করা। প্রবলেমটা হচ্ছে যে দল অ্যাজ এ হোল, বিএনপি এবং তার যে অ্যাক্টিভিস্ট আছে দেশে বিদেশে, তারা এই বিষয়টাকে শুরু থেকেই বিএনপিকে এই দায়টা থেকে মুক্ত করবার জন্য নানা ধরনের ক্যাম্পেইন তারা শুরু করলেন, যে এটা চাঁদাবাজির কারণে, এটা অথবা এটা চাঁদাবাজির কারণে নয়, এটা দলীয় কন্দলের কারণে, এরকম করে তারা একটা শুরু করলেন। এবং এরপরে আপনি জানেন যে ওই দিনই ছাত্র দলের একটা প্রোগ্রাম ছিল জুলাই ভিকটিমদের নিয়ে, সেখানে বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বক্তব্য দিয়েছেন, সেখানেও তিনি বেশ কতগুলো কোয়েশ্চেন রেজ করেছেন যে সরকারের তো বিএনপি নেই, সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে তারা কেন অপরাধীকে ধরছে না। আবার দেখলাম কিছু কিছু অ্যাক্টিভিস্ট তারা প্রচার করছেন যে এরকম একটা ভিডিও হলো, মানুষজন কিছু বললো না কেন, অথবা কে ভিডিও করলো। তো এই 2 দিন ভিডিওটা কোথায় ছিল? এই এই ধরনের আলাপ করে তারা যেটা বোঝাতে চাচ্ছেন যে এটার সাথে আসলে কোনো এজেন্সি বা সরকারের কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে পারে। কিন্তু দেখেন, শুধু এই ঘটনাটা দিয়ে নয়, আমরা দেখছি যে বিগত প্রায় 11 মাস ধরেই বিএনপি তো আসলে ধরেন নানা দেশে নানা প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের আপনার বালু উত্তোলনকে কেন্দ্র করে, চাঁদাবাজিকে কেন্দ্র করে, এবং ইন্টারনাল কোন্দলে তো প্রায় 400-র মতো। জি, এবং এর এর এই একটা বিরাট সংখ্যক আপনার বিএনপির এই অভ্যন্তরীণ যে ক্ল্যাশ, অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতে মারা গেছে। এবং বিএনপি 4000-এর বেশি নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে বিভিন্ন অপরাধে অভিযুক্ত থাকার অভিযোগে। সুতরাং বিএনপি কিছু করছে না বা তাদের নেতাকর্মীরা কিছু করছে না এটা বলার সুযোগ নেই। না করলে তারা বহিষ্কার করছে কেন? এটা গেল এক। 2 নম্বর বিষয় আপনি যেটা বলেছেন সেটা হলো যে এই ইস্যুটাকে কেন্দ্র করে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব, এটা আসলে খুব পীড়াদায়ক। পীড়াদায়ক এই জন্য যে আমরা তো একটা খুব দুঃসহ একটা 15.5 বছর পার করে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি এবং অসংখ্য মানুষের জীবন দেওয়ার বিনিময় পেয়েছি। কিন্তু এখনো আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আমি অন্ততপক্ষে দেখছি না। এখনো আমি বলবো যে প্রতিপক্ষকে এলিমিনেট করা, নিশ্চিহ্ন করবার একটা প্রবণতা আছে, এবং সেই নিশ্চিহ্ন করবার স্বার্থে আমরা যে যেটা মনে করছি যে সঠিক মনে হবে, সেইটা ন্যায্য হলো কিনা, সেটা ফ্যাসিবাদী আমলের স্লোগান কিনা, এগুলো আমাদের বিবেচনা থাকছে না। ফলে দেখা যাচ্ছে যে এমন অনেক স্লোগান আবার রাজনীতিতে চলে আসছে যে স্লোগানগুলো আসলে আমরা ফ্যাসিবাদী আমলে শুনতাম। এটা আসলে পীড়াদায়ক আমাদের জন্য, কিন্তু এটা বাস্তবতা। এখন আমি বলবো যেটা, সেটা হচ্ছে যে বিএনপিকে যদি যারা মডারেট বা মধ্যমপন্থী দল মনে করেন, তাদের এক্ষেত্রে এখন দায়িত্ব যেটা হবে সেটা হচ্ছে যে তাদের এক্সপ্রেশনের ক্ষেত্রেও যেন সেই মধ্যম পন্থাটা থাকে। আপনি দাবি করবেন যে দল মধ্যমপন্থী, কিন্তু আপনার এক্সপ্রেশনের মধ্যে আপনি যদি উগ্র হয়ে যান এবং আপনি যদি প্রতিপক্ষকে দমন করবার বা নিশ্চিহ্ন করবার প্রয়াসে থাকেন, এটা কাঙ্ক্ষিত নয়। বরঞ্চ তাদের মধ্যে চেষ্টা থাকা উচিত যাতে তাদের আচরণগুলো, স্লোগানগুলো ফ্যাসিবাদী আমলের মতো না শোনায়। আমরা যেন ফ্যাসিবাদী আমলের কোনো সংস্কৃতি তাদের ভেতরে পুনরাবৃত্তি না দেখতে পাই। অন দ্য আদার হ্যান্ড আমি বলবো অন্যান্য যে দল, তাদেরও আমি বলবো যে একটা পারস্পরিক শ্রদ্ধার জায়গা থাকা উচিত, এবং এই অপরাধগুলো যেন আর না ঘটে, এবং কি করে এই ধরনের অপরাধ থেকে প্রত্যেকটা দল মুক্ত থাকতে পারে। এবং এই অপরাধীরা যারা আছে, আপনি জানেন আমাদের এখানে একটা কমন কালচার হচ্ছে যে কিছু অপরাধীর আসলে পরিচয় হচ্ছে তারা ক্ষমতাসীন দল করে, অর্থাৎ যখনই যেই দল ক্ষমতায় বা ক্ষমতার কাছাকাছি তারা সেই দল করে। তো এই লোকগুলো, এই অপরাধী চক্রগুলো যেন কোনো দলেই যেন ঠাঁই না পায়, এটার ব্যাপারে আসলে স্ট্রং পজিশন নেওয়া উচিত। এবং সবকিছুর উপরে আমাদের মনে রাখা দরকার যে আমাদের রাজনীতি বা এগুলোর করতে গিয়ে যদি এমন কোনো বিভাজন তৈরি না হয় যেটার সুযোগ ফ্যাসিবাদী বা অপশক্তিরা নিতে পারে। এর সাথে আমি যদি একটু বলি যে বিএনপির যে কনফিডেন্সটা তারা শো করছে যে দেশব্যাপী তারা সবচেয়ে শক্তিশালী, তো আমরা বিগত 16 বছরে কিন্তু বিএনপির এই শক্তি কোনোভাবেই আমরা দেখতে পারিনি। তারা যেরকম রেজিস্ট করার বা যদি আমি বলি পেশি শক্তির দিক থেকেও আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যারা সরকারের বিগত সরকারের যে শক্তিগুলো ছিল তাদের প্রতিরোধ করার মতো শক্তি কিন্তু কখনো আমরা এই দলগুলোর দেখিনি। এখনো সামাজিক মাধ্যমে যে বিষয়গুলো আলোচিত হচ্ছে বা যে বিষয়গুলো নিয়ে মানুষ কথা বলার চেষ্টা করছে, এবং আমরা মাঠেও কিন্তু দেখতে পাচ্ছি একটা বিষয় যে আগের মতো করে কেউ অন্যায়, চাঁদাবাজি বা মাস্তানি করলে সাময়িকভাবে কিছু জায়গায় সফলতা পেলেও জনগণ কিন্তু গর্জে উঠছে এবং জনগণ একটা সম্মিলিত প্রতিরোধ করছে। এক্ষেত্রে আমার মনে হয় শুধুমাত্র বড় দল, বিশাল বাহিনী নিয়ে অন্য কোনো দল অন্য কোনো ভিন্ন মতাদর্শের দল বা সাধারণ জনগণের উপরও যদি জুলুম আসে, তো আপনার কাছে কি মনে হয় না যে আবার একটা প্রতিরোধ বা গর্জে ওঠার অবস্থা তৈরি হতে পারে? আমি প্রথম ব্যাপার যেটা বলতে চাই সেটা হলো বিএনপির এই যে পারসেপশনটা, এটা সকলে মিলেই তৈরি করেছে। এটা আমি বলবো যে তারা যে বড় দল, তারা ক্ষমতায় আসতে পারে, এটা তারা তো বলবেই, কিন্তু আমি বলবো যে টেলিভিশনের টক শো গুলোতে, তারপরে ইভেন গভর্নমেন্ট লেভেলও সরকারি প্রশাসনের জায়গা থেকে এরকম একটা পারসেপশন করা হয়েছে। এখন আপনি যে বলছেন যে বিএনপি এরকম করে যে বড় হয়ে ওঠার যে ব্যাপারটা, এটা দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমি বলবো যে তাদের এক ধরনের দুর্বলতা আছে, তারা প্রশাসনিকভাবে আমরা যে পরিমাণ স্ট্রং তাদেরকে আশা করেছিলাম তারা সেটা নেই, ফলে বিএনপির সুযোগটা পাচ্ছে।
2 নম্বর হচ্ছে আমাদের প্রশাসনের একটা মেন্টালিটি আছে বা একটা অ্যাপ্রোচ আছে, তারা যখন বোঝে যে পরবর্তী নির্বাচন অমুক দল ক্ষমতায় আসতে পারে, আপকামিং গভর্নমেন্টের ব্যাপারে তখন তার তাদের ব্যাপারে তারা একটা নমনীয় ভাব থাকে, একটা শিথিল ভাব থাকে, তাদের অপরাধীগুলোকে তারা ধরতে চায় না। বিএনপি এই দুটো সুযোগ নিতে পারে, এটা হচ্ছে একটা ব্যাপার। কিন্তু আপনি যেটা বলছেন সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে জনগণের কিন্তু একটা ক্ষমতায়ন হয়েছে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে। আমরা বলবো যে আপনি যদি রাস্তাঘাটেও চলাফেরা করেন, আপনি দেখবেন যে মানুষ আগের মতো করে সবকিছুকে আর মেনে নেয় না। জি মানুষের মধ্যে একটা যে কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবার একটা প্রবণতা আছে, এবং আপনি যে দেখেছেন যে বিভিন্ন স্থানে ওই পেশি শক্তির ভয় কেটে গেছে, জি। কারণ তারা একদম ঠেকে জি, গিয়েছিল। এবং এই বিভিন্ন জায়গাতেই কিন্তু আমরা সেটা প্রতিফলন দেখতে পাচ্ছি যে অনেক জায়গাতেই কিন্তু তারা স্থানীয়ভাবে তারা প্রতিরোধ গড়ে তুলছে। এবং এটা রাজনীতিবিদদেরও আমি বলতে শুনছি কিছু কিছু রাজনীতিবিদদেরকে, যে কোনো দল, নট অনলি বিএনপি, কোনো দল যদি মনে করে যে তারা তাদের মতো করে পাঠাবে, ওকে, গো পাওয়ারে যান, আমরা কিন্তু 2-2.5 বছরের মধ্যে হয়তো আমরা আবার একটা বড় আন্দোলন আমরা গড়ে দেখবো। তুলবো। সো এই আন্দোলনের যে কনফিডেন্সটা, এইটা আমি বলবো যে এটা বাংলাদেশের মানুষ পেয়ে গেছে। এবং বিএনপি শুধু না, আমি বলবো যে কোনো দলেরই এখন আসলে জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধুমাত্র নিজস্ব ক্যাপাসিটি দিয়ে আমরা ক্ষমতায় থাকবো বা টিকে থাকবো এই ধারণা করবার আর সুযোগ বাংলাদেশে নেই। তো জনাব মাহবুব, আমরাও আশা করছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বড় ছোট যারা আছেন, তারা বিগত সময়ের যে ঘৃণা, পারস্পরিক দ্বন্দ্ব, সেগুলো থেকে বের হয়ে আসবেন। এখানে একটা সুস্থ প্রতিযোগিতা থাকবে, ভিন্ন মতের চর্চা থাকবে, এবং একই সাথে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাবোধ এবং একটা টলারেন্স সবসময় যেন সবার মধ্যে থাকে, আমরা সেটাই কামনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সংকট নিয়ে অনেকগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তীতে আরো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।